আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রবাস সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো। শান্তি আলোচনার আগে যুক্তরাষ্ট্র ইরান প্রতিনিধিদের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, আলোচনা সফল করতে দুপক্ষের নানা শর্ত। প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি বিমান ঘাঁটিতে পাকিস্তানের সামরিক বাহিনী, আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষায় পদক্ষেপ বলছে রিয়াদ। সৌদি ট্রানজিট ভিসা থাকলে কুয়েতে প্রবেশ করতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা, যুদ্ধ পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থায় দেশটিতে ফেরার সুযোগ। এবং প্রয়াত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করলেন মেলানিয়া ট্রাম্প, হোয়াইট হাউসে ব্রিফিং। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। যুদ্ধ অবসানে আলোচনা শুরু করার আগে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই বলে রেখেছেন ইরানকে পারমাণবিক অস্ত্রমুক্ত রাখাই মূল লক্ষ্য। আলোচনা ব্যর্থ হলে আবারও হামলা শুরুর হুমকি দিয়েছেন তিনি। ওদিকে ইরানের অন্যতম শর্ত, আলোচনা সফল করতে হলে লেবাননে ইসরায়েলকে হামলা বন্ধ করতে হবে। ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রে আলোচনা শুরু মঙ্গলবার। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ইরানে যুদ্ধ শুরুর প্রথম দিন মিনাব শহরে শাজারে তাইয়েবা প্রাইমারি স্কুলে হামলায় নিহত 168 শিশুর ছবিসহ বিমানে করে শান্তি আলোচনার জন্য পাকিস্তান পৌঁছান ইরানের প্রতিনিধিরা। বিশেষ বিমানের নাম দেওয়া হয়েছে মিনাব 168। যুক্তরাষ্ট্র ইরান আলোচনা ঘিরে নিরাপত্তা জোরদার সহ ব্যাপক প্রস্তুতি পাকিস্তান জুড়ে। ইসলামাবাদে সরকারি ভবন ও বিভিন্ন দূতাবাস এলাকা, সাধারণ মানুষ এবং যান চলাচলের জন্য পুরোপুরি বন্ধ। মূল বৈঠকের আগে শনিবার দুপুরে ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফের নেতৃত্বে দেশটির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। প্রতিনিধি দলে ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও। যদিও এর আগে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে আরাকচি বলেছিলেন যুক্তরাষ্ট্রের ওপর অবিশ্বাস নিয়ে আলোচনায় বসছেন তারা। ইরানের পর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করেন শেহবাজ শরীফ। মার্কিন দলে আরও ছিলেন মধ্যপ্রাচ্যের শান্তি মিশনের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। শান্তি আলোচনা ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের অর্জন আর ক্ষয়ক্ষতি নিয়ে বিশ্বজুড়ে চলছে আলোচনা। বার্তা সংস্থা রয়টার্স ইরানি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, কাতার সহ বিভিন্ন দেশের জব্দ ইরানের সম্পদ ফেরত দিতে রাজি যুক্তরাষ্ট্র, তবে তা অস্বীকার করেছে হোয়াইট হাউস। ওদিকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে চীন ইরানে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। একে চরম উস্কানিমূলক উল্লেখ করেছে হোয়াইট হাউস। তবে বেইজিং এর আগে দাবি করে ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তিতে তারা সহায়তা করছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে আগামী মাসের শুরুতে চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। প্রতিরক্ষা চুক্তির আওতায় যুদ্ধবিমান ও পাকিস্তানি সামরিক বাহিনী পৌঁছেছে সৌদি আরবে। সৌদি আরবের কিং আব্দুল আজিজ বিমান ঘাঁটিতে তারা অবতরণ করে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। পাকিস্তানি বাহিনীকে কিং আব্দুল আজিজ বিমান ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। ইরান যুদ্ধে এই ঘাঁটিটি বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। গত সেপ্টেম্বরে দুদেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী যে কোনো এক দেশের ওপর হামলা হলে তা উভয় দেশের ওপর হামলা হিসেবে গণ্য করা হবে। ইউরোপে বড় ধরনের জেট ফুয়েল সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছে এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল ইউরোপ।
সংস্থাটি বলছে আগামী 3 সপ্তাহের মধ্যে পরিস্থিতি গুরুতর হতে পারে যদি মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী স্বাভাবিক না হয়। সংস্থাটি ইউরোপিয়ান কমিশনকে পাঠানো এক চিঠিতে জানিয়েছে, জ্বালানি সংকট হলে ইউরোপের অর্থনীতি বড় ধাক্কা খাবে, বিশেষ করে গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুমে। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে জ্বালানির দাম ব্যারেল প্রতি $150 থেকে $200 উঠেছে। সংস্থাটি আরও জানিয়েছে, বর্তমানে ইউরোপ জুড়ে জেট ফুয়েলের উৎপাদন ও সরবরাহ নিয়ে কোনো সমন্বিত পর্যবেক্ষণ বা পরিকল্পনা নেই। তাই এই জ্বালানি সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা রয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে কুয়েতের স্বাভাবিক বিমান চলাচল বন্ধ থাকলেও এবার বিকল্প ব্যবস্থায় দেশটিতে ফেরার সুযোগ মিলছে। সৌদি আরবের ট্রানজিট ভিসা থাকলে কুয়েতে প্রবেশ করতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। কুয়েত থেকে জিশান মাহমুদের তথ্য, ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট। গেল 28 ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও নিরাপত্তা সংকটের জেরে কুয়েতের নিয়মিত ফ্লাইট কার্যক্রম সীমিত করে দেয় দেশটির কর্তৃপক্ষ। এতে বাংলাদেশে ছুটিতে যাওয়া হাজারো প্রবাসী পড়েন চরম বিপাকে। যাদের ভিসার মেয়াদ শেষ পর্যায়ে তাদের মধ্যে বাড়ছে ভিসা বাতিল ও কর্ম হারানোর আশঙ্কা। তবে এবার কুয়েতের বৈধ রেসিডেন্সি বা আকামা থাকলে এবং সৌদি আরবের ট্রানজিট ভিসা থাকলে সৌদি হয়ে কুয়েত প্রবেশের সুযোগ পাচ্ছেন তারা। অনেক বাংলাদেশি যারা কুয়েতের ভিসা পেয়েছেন এখানে নতুন আসার জন্য, তারা বাংলাদেশে আটকে গিয়েছেন, আসতে পারছেন না। এই জন্য প্রথম থেকেই বাংলাদেশ দূতাবাস কুয়েত আমাদের প্রচেষ্টা জারি রেখেছে যাতে করে নতুন যারা ভিসা পেয়েছেন তারা যেন কুয়েতে আসতে পারেন। অনেকে ধার দেনা করে নতুন ভিসায় কুয়েতে আসার প্রস্তুতি সম্পন্ন করলেও ফ্লাইট বন্ধ থাকায় আটকা পড়ছেন বাংলাদেশেই। কুয়েতের শ্রম আইন অনুযায়ী নতুন ভিসায় কর্মীদের 3 মাসের মধ্যে দেশটিতে প্রবেশ করতে হয়, কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে সেই নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পথে, ফলে দুশ্চিন্তায় পড়ছেন তারা। যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তাদের ব্যাপারে আমরা যোগাযোগ করেছি কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে, এবং যেটা আমাদেরকে জানানো হয়েছে যে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে তারা নতুন করে কোনো ভিসা ইস্যু করছে না, বা যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের কোম্পানি অথবা কেউ যদি তাদের বড় কফিলের কাছে কাজ করতে আসেন তাদের সাথে যোগাযোগ করলে তারা এখান থেকে নতুন ভিসা প্রিন্ট করে তাদের কাছে পাঠিয়ে দিলে তারা এখানে আসতে পারবে। নিয়ম অনুযায়ী 18 নম্বর আকামার ভিসাধারীরা সর্বোচ্চ 6 মাস ছুটিতে থাকতে পারেন, আর 20 নম্বর গৃহকর্মী ভিসাধারীরা 4 মাস পর্যন্ত ছুটিতে থাকতে পারেন। তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েত সরকার দেশের বাহিরে অবস্থানরত প্রবাসীদের ছুটির মেয়াদ বাড়িয়েছে আরও 3 মাস। জিসান মাহমুদ, চ্যানেল আই, কুয়েত। চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে, মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহুদূরে। লালা এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। এবারে রয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ। পৃথিবী থেকে চাঁদে আসা যাওয়া মিলিয়ে মহাশূন্যে 11 লাখ কিলোমিটার পথ পাড়ি দিলেও নাসার আর্টেমিস 2 অভিযানের অন্যতম কঠিন অংশ ছিল শেষ 121 কিলোমিটার বা 4 লাখ ফুট। পৃথিবীতে 4 নভোচারীর ফেরার শেষ ধাপ এটি। বাংলাদেশ সময় শনিবার সকাল 6টা 7 মিনিটে তাদের নিয়ে ওরিয়ন মহাকাশযানটি ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে। উচ্চ গতিতে পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে তাপ ও ঘর্ষণের সাথে সংঘর্ষ করে প্যারাশুট লাগানো ছোট্ট ক্যাপসুলে মিশনের শেষ যুদ্ধটিও জয় করেন নভোচারীরা। আর্টেমিস 2 নভোচারীদের পৃথিবীতে ফেরার খুঁটিনাটি নিয়ে নাফিস ইফতেখারের রিপোর্ট। চাঁদ প্রদক্ষিণ শেষে পৃথিবীর দিকে ফেরার সময় আর্টেমিস 2 মহাকাশযানের যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল রি-এন্ট্রি। প্রথমে সার্ভিস মডিউল থেকে ক্রু মডিউল আলাদা হয়ে যায়। এরপর মহাকাশযানটি ঘণ্টায় প্রায়
40,000 কিলোমিটার গতিতে বায়ুমণ্ডলে প্রবেশ করে। বায়ুমণ্ডলের সাথে ঘর্ষণে মহাকাশযানের বাইরের তাপমাত্রা 3,500 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। And the Navy helos also have visuals. বায়ুমণ্ডলে প্রবেশের পর ধীরে ধীরে গতি কমাতে শুরু করে ওরিয়ন ক্যাপসুল। এরপর ধারাবাহিকভাবে প্যারাসুট খুলে যায়। মহাকাশযানের গতি নিরাপদ মাত্রায় নেমে আসে। শনিবার সকালে এটি প্রশান্ত মহাসাগরের নির্দিষ্ট স্থানে অবতরণ করে, যাকে স্প্ল্যাশ ডাউন বলা হয়। ঘণ্টায় প্রায় 32 কিলোমিটার গতিতে সমুদ্রপৃষ্ঠে আঘাত করে ক্যাপসুলটি। এর নিচের অংশে থাকা 5টি কমলা রঙের এয়ারব্যাগ স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়, যা সমুদ্রের পানিতেও ওরিয়নকে সোজা ও স্থিতিশীল রাখে। এরপর শুরু উদ্ধার অভিযান। একজন মেডিকেল অফিসার মহাকাশযানের কাছে গিয়ে নিশ্চিত করেন নভোচারীরা ভালো আছেন। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ও নাসার যৌথ দলের সহযোগিতায় বেরিয়ে আসেন 4 নভোচারী। এরপর তাদের হেলিকপ্টারে করে জন পি মার্থা যুদ্ধজাহাজে নিয়ে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। আর্টেমিস 2 মিশনকে প্রত্যাশার চেয়েও বেশি সফল বলছে নাসা। তাদের মতে বিশ্বের জন্য উপহারও এটি। এই ধারাবাহিকতায় আর্টেমিস 3 ও 4 মিশনের মধ্য দিয়ে চাঁদের মাটিতে পা রাখার আশা নাসার। নাফিস ইফতেখার, চ্যানেল আই। প্রয়াত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতার অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন মার্কিন ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্প। হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে তিনি বলেন, অ্যাপস্টেইনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে যে গুঞ্জন ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা এবং তার চরিত্রহানির চেষ্টা। মেলেনিয়া দাবি করেন 2000 সালে অ্যাপস্টেইনের সঙ্গে তার কেবল সংক্ষিপ্ত পরিচয় ছিল এবং তার অপরাধ সম্পর্কে তিনি কিছুই জানতেন না। একই সঙ্গে অ্যাপস্টেইনের সহযোগী গিসলেইস ম্যাক্সওয়েল এর সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগের অভিযোগ নাকচ করেন মেলেনিয়া। এমনকি অ্যাপস্টেইন তাকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন এ দাবিকেও তিনি ভিত্তিহীন বলে উল্লেখ করেন। পরে তিনি সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি মেলেনিয়া ট্রাম্প। নিউ ইয়র্কে রাজু সাহা, বিপ্লব ও সোহেল গাজীর নেতৃত্বে রূপসী চাঁদপুর ফাউন্ডেশন ইনকের নতুন কমিটির অভিষেক হয়েছে। বাংলাদেশি কমিউনিটি সংগঠনের সদস্য ও দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় জানিয়েছে নতুন কমিটি। রাশেদ আহমেদের তথ্য, ভিডিওচিত্রে সৈকত দেবনাথের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 1999 সালে প্রতিষ্ঠিত হয় রূপসী চাঁদপুর ফাউন্ডেশন ইনক। কুইন্সের উডসাইডের একটি কমিউনিটি সেন্টারে সংগঠনটির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান। শুরুতেই সভাপতি বিপ্লব সাহা ও সাধারণ সম্পাদক গাজী সোহেলের নেতৃত্বে শপথ নেন 57 সদস্যের কমিটি। বাংলাদেশি কমিউনিটিতে অবদান রাখা বিশিষ্টজনদের সম্মাননা জানিয়েছে সংগঠনটি। আয়োজনে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক নেতাকর্মীরা ও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা। আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে এবং উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সত্যিকার অর্থে রূপসী চাঁদপুরের আজকের এই আয়োজন, এই মহতী আয়োজন একটি মিলন মেলায় পরিণত হয়েছে। পরে সাংস্কৃতিক আয়োজনে গান পরিবেশন করেন নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশি শিল্পীরা। সৈকত দেবনাথ, চ্যানেল আই। এবারে অন্যান্য সংবাদ। উত্তর আরব সাগর থেকে একটি বাণিজ্যিক জাহাজ থেকে বাংলাদেশি সহ 18 নাবিককে উদ্ধার করেছে পাকিস্তানের নৌবাহিনী। শুক্রবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর জানায়, পাকিস্তান উপকূলের থেকে প্রায় 200 নটিক্যাল মাইল দূরে গোল্ড অটাম নামের একটি জাহাজ থেকে জরুরি সংকেত পাঠানো হয়। সংকেত পাওয়ার পর পাকিস্তানের নৌবাহিনীর জাহাজ PNS হুনাইন দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। বিবৃতিতে বলা হয়, নৌবাহিনীর বিশেষজ্ঞ দল জাহাজে উঠে নাবিকদের প্রাথমিক চিকিৎসা দেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করেন এবং ক্ষয়ক্ষতি নিরূপণে সহায়তা করেন। পরে সফলভাবে সবাইকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, চীন, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের নাগরিক রয়েছেন। তাদের নিরাপদে সরিয়ে করাচিতে নেওয়া হয়েছে। সেখানে চিকিৎসা শেষে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানোর বিষয়ে সতর্ক করেছেন মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শেখ সালেহ বিন হুমায়দ।
শুক্রবার জুম্মার খুতবায় তিনি বলেছেন, যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত বা মিথ্যা তথ্য প্রচারের সহায়তা করে তাদেরকে নৈতিকভাবে এর দায় বহন করতে হবে। সৌদি আরবের আইন অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করলে সর্বোচ্চ 5 বছরের জেল এবং 30 লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। অপরাধে ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইসও বাজেয়াপ্ত করার বিধান রয়েছে সৌদি আইনে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন তাইওয়ানের প্রধান বিরোধী দল কুমিন্তাং এর নেতা চেং লিউন। উভয় পক্ষই বৈঠকে তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতার উপর জোর দিয়েছে। শি জিনপিং বলেন, তাইওয়ান ও চীনের জনগণ একই জাতির অংশ এবং সবাই শান্তি চায়। তবে তিনি স্পষ্ট করে দেন, সংলাপ চালাতে হলে তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করতে হবে। চেং লিউন তার বক্তব্যে বলেন, দুপক্ষের মানুষের জন্য শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে তোলা বিশ্ব শান্তির জন্য ইতিবাচক ভূমিকা রাখবে। সিঙ্গাপুরে আনুষ্ঠানিক মর্যাদায় বাংলাদেশের ৫৬তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। হলিডে ইন হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার লুৎফুন নাহার বাংলাদেশের শিল্প ও ব্যবসা বাণিজ্যের সম্ভাবনা তুলে ধরে বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে তাদের বিশেষ সম্মাননা দেওয়া হয়। ছিলেন সিঙ্গাপুরের সমাজ ও পারিবারিক উন্নয়ন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী গোহ পেং মিং। বিস্তারিত জানাচ্ছেন সিঙ্গাপুর প্রতিনিধি মুশফেকা মিতু। সিঙ্গাপুরে বাংলাদেশের ৫৬তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে আনুষ্ঠানিক মর্যাদায়। সিঙ্গাপুরের হলিডে ইন হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে সিঙ্গাপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার লুৎফুন নাহার বাংলাদেশের শিল্প ও ব্যবসা বাণিজ্যের সম্ভাবনা তুলে ধরে বক্তব্য রাখেন। I warmly invite Singaporean investors and businesses to explore the vast opportunities in Bangladesh. বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের সমাজ ও পারিবারিক উন্নয়ন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী গো পেই মিং। তার বক্তব্যে তিনি বাংলাদেশের ঐতিহ্য, শিল্প ও ব্যবসা বাণিজ্যের সম্ভাবনার ভূয়সী প্রশংসা করেন এবং সিঙ্গাপুরের উন্নয়নে বাংলাদেশিদের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন। বাংলাদেশ থেকে আগত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে তাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্য দেশের কূটনীতিকবৃন্দ, সিঙ্গাপুরের বিভিন্ন ব্যাংকের শীর্ষ কর্মকর্তা, সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয় শিল্পীদের মনোমুগ্ধকর নাচ ও গানের মাধ্যমে বাংলাদেশের সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরা হয়। এটা বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যে আরো বন্ধন সৃষ্টি হবে। You are very warm people. Your food is very good. I really enjoyed it. Thank you very much. কমিউনিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে সিঙ্গাপুরে এসে বিজনেস সেট আপ করার সকল সহযোগিতা করার জন্য আমরা সিঙ্গাপুরে আছি। বিশ্ববাজারে বাংলাদেশও পিছিয়ে নেই। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখাই ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। মুশফেকা মিতু, সিঙ্গাপুর। পর্তুগালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পর্তুগাল শাখা বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা হয়েছে। দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে আয়োজিত সভায় উৎসব মুখর পরিবেশের পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। সভায় সভাপতিত্ব করেন পর্তুগাল বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মামুন হাজারি, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তাজুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন পিন্টু প্রধান, সাইফুল ইসলাম, আরাফাত হোসেন, মহিন উদ্দিন, নোমান, রিপন সহ আরও অন্যরা। কানাডার ক্যালগারির জেরা ব্যাংকুয়েট হলে আগামী 18 এপ্রিল বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগারির আয়োজনে পহেলা বৈশাখ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপলক্ষে আয়োজকদের উদ্যোগে ক্যালগারির বাংলাদেশ সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে দিনব্যাপী সাংস্কৃতিক ও নানা আয়োজনের কথা তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগারির সভাপতি ইকবাল রহমান, সাধারণ সম্পাদক আসিফ হোসেন, সহ সভাপতি আনোয়ারুল করিম হিরু, আলমগীর দারাইন,
সাবেক সভাপতি আব্দুল্লাহ রফিক, জাকির হোসেন, সঙ্গীত শিল্পী সেলিম রেজা, নীলাঞ্জনা রায়, সুবর্ণা খন্দকার, সুলতান তাইপুর, রেহানা পারভিন ও মোহাম্মদ হাকিম। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার চ্যানেল আই ও প্রবাস বাংলা ভয়েস। সংবাদ সম্মেলনে অনুষ্ঠান সূচি ও লিখিত বক্তব্য পাঠ করেন আনোয়ারুল করিম হিরো। আমরা আশা করতেছি ক্যালগারির এইবারের পয়লা বৈশাখ সবচাইতে বৃহৎ একটি পয়লা বৈশাখের প্রোগ্রাম হতে যাচ্ছে। আমাদের ফুডের স্টল থাকছে, শাড়ি কাপড়ের স্টল থাকছে, আরও থাকছে আমাদের হেলথ চেক আপ করার স্টল। দিনব্যাপী মেলায় বিশেষ আকর্ষণ থাকছে রকমারি বাংলাদেশি স্ট্রিট ফুড লাইক চটপটি, ছোলা, পেঁয়াজু, পান্তা ইলিশ, বিরিয়ানি, সিঙ্গারা, জিলাপি, চা, পিঠা এবং মিষ্টান্ন। সংবাদ শেষ করব ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। শান্তি আলোচনার আগে যুক্তরাষ্ট্র ইরান প্রতিনিধিদের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, আলোচনা সফল করতে দুপক্ষের নানা শর্ত। প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি বিমান ঘাঁটিতে পাকিস্তানের সামরিক বাহিনী, আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষায় পদক্ষেপ বলছে রিয়াদ। সৌদি ট্রানজিট ভিসা থাকলে কুয়েতে প্রবেশ করতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা, যুদ্ধ পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থায় দেশটিতে ফেরার সুযোগ। এবং প্রয়াত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টাইনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করলেন মেলেনিয়া ট্রাম্প, হোয়াইট হাউসে ব্রিফিং। প্রিয় দর্শক, দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। এই সঙ্গে শেষ করছি এখনকার প্রবাস সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে